যেমন রাতের আধার কাটিয়ে সূচনা হয় নতুন একটি দিনের, তেমনি ইথির জীবনেও শুরু হলো নতুন একটি দিনের। ইথিকা সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো তার পাশে তার বর নেই, হয়তো আজ অনেক কাজ, এই জন্য বাইরে চলে গেছে। ইথিকা হাত বাড়িয়ে বালিশের তলা থেকে তার মুঠোফোনটি নিয়ে দেখলো সকাল মাত্র 6টা বাজে। সে এত সকালে কখনোই ঘুম থেকে ওঠে না। একটা লম্বা হাই দিল, তারপর একটি বালিশ তার কাছে টেনে নিয়ে দুহাত দিয়ে গাল ঠেকিয়ে বসে রইল। মনে মনে ভাবলো কাল রাতের কথা। ইস কি লজ্জা! এই যেন নতুন এক অনুভূতি, বারবার হারিয়ে যেতে ইচ্ছে করে সেই চিরচেনা অনুভূতির জোয়ারে। ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েছে, এর থেকে আর বেশি কি বাঁচায়। ইথিকার ভাবনার মাঝে ছেদ পড়ল দরজায় ঠক ঠক আওয়াজে। ইথিকা মনে করলো আয়রাত এসেছে হয়তো। ইথিকা আর মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তখন আবারও দরজায় ঠক ঠক আওয়াজ হলো। ওপাশ থেকে এক মেয়েলি কণ্ঠ শোনা গেল, ভাবি আসবো। ইথিকা ভাবলো এটা তো আয়রাত নয়, তাহলে কে? রাদিফের কোনো কাজিন হবে হয়তো। তাই ও তড়িঘড়ি করে নিচের এলোমেলো চুলগুলো হাত দিয়ে হালকা ঠিক করে নিল। তারপর দরজা খুলল। দুঃখিত ভাবি, তোমাকে এত সকাল সকাল ঘুম থেকে তোলার জন্য। ইথিকা আবারও হাই তুলতে তুলতে বলল, না না আপু, ঠিক আছে। ইথিকা ওকে আপু সম্বোধন করায় রাদিফের কাজিন বলল, তুমি একটু আগে আমাকে কি বললে? ইথিকা ওর কথায় খানিকটা ভরকে গেল, তবুও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে শুধালো, কই আপু, কিছু বলিনি তো। আমি বলতে চাইছি কিছুক্ষণ আগে তুমি আমাকে কি বলে সম্বোধন করলে? কেন আপু বলে? তুমি জানো আমি রাদিফের 6 বছরের ছোট। জানি না, তবে দেখলে মনে হয়। কিন্তু কেন আপু তুমি আবার আমাকে আপু বললে? আমার নাম তমা, তুমি আজ থেকে আমাকে তমা বলে ডাকবে। ওসব আপু টাপু বলার দরকার নেই ভাবি, কিন্তু তুমি তো আমার বড়, তোমাকে নাম ধরে ডাকলে সবাই খারাপ ভাববে, কেউ কিচ্ছু বলবে না। আর যদিও কিছু বলে তাহলে আমি সবাইকে বলবো আমি তোমাকে তুমি করে ডাকতে বলেছি, কেমন? ইথিকা মুখে কোনো জবাব না দিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর আবারও তৃতীয়বারের মতো হাই তুলল। ইথিকাকে বারবার এইভাবে হাই তুলতে দেখে একটু দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, ঘুম হয়নি? আমার ভাই সারা রাত খুব জ্বালিয়েছে বুঝছি। নতুন মানুষের মুখ থেকে এমন লজ্জাজনক কথা শুনে ইথিকা একটু বিব্রত বোধ করলো। তমা মনে হয় বুঝতে পারলো ইথিকার অস্বস্তিকর পরিস্থিতি, তাই আর ওকে বেশি কিছু বলল না। তুমি জলদি জলদি ফ্রেশ হয়ে নিচে এসো ভাবি, সব কাজিনরা তোমার জন্য অপেক্ষা করছে। তারপর তোমার নিচে চলে গেল। তোমা চলে যাওয়ার পর ইথিকা বিছানার দিকে তাকালো। একদম নাজেহাল অবস্থা। ইথিকা বিছানাটা গুছিয়ে কভার থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সদ্য গোসল করে একটা লাল টুকটুকে একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলো ইথিকা। তারপর মাথা থেকে টাওয়ালটা খুলে ফেলে চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। তারপর চুলগুলোকে হালকা ক্লিপ দিয়ে আটকে আঁচলটা তুলে নিয়ে মাথায় একটা ছোট্ট ঘুমটা দিল। আয়নায় দেখলো তাকে কেমন লাগছে, খুব একটা খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। একটা হাসি দিল। তাৎক্ষণিক মনে পড়লো তাকে তো নিচে যেতে হবে। এতক্ষণ রুমের মধ্যে বসে থাকলে সবাই কি ভাববে? বলবে নতুন বউ এখনো ঘুম থেকে ওঠেনি, তাই ইথিকা বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো। কিন্তু সে কিভাবে বাইরে যাবে? নতুন বউ, তারপর আবার নতুন মানুষজন, তার সামনে একা একা যেতে হবে। কেমন একটা অস্বস্তি লাগছে ওর। দূর, ভালো লাগে না। এই রাদিফটারও সকাল থেকে কোনো খবর নেই। সকাল সকাল নতুন বউকে রেখে বাইরে চলে গেছে। আর আয়রাতও তো সকাল থেকে লাপাত্তা। ইথিকার খেয়াল হলো আয়রাতকে ফোন করলেই তো হয়। ইথিকা নিজের ফোন নিয়ে আয়রাতের নাম্বারটা ডায়াল করলো, কিন্তু ফোন সুইচ অফ। ইথিকা নতুন বিদায় কাউকে চিৎকার করে ডাকতেও পারছে না। ও নিজের রাগ মাটি চাপা দিয়ে গুটি গুটি পায়ে নিচে গেল। ইথিকা নিচে যেতে যেতে দেখলো ড্রয়িং রুমের সোফায় বসে আছে বেশ কয়েকজন মহিলা। তাদের মধ্যে আছে ওর মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, ফুপু শাশুড়ি, ওর দাদি শাশুড়ি। তাছাড়া আরো বেশ কয়েকজন আছে যাদের ইথিকা ঠিক চিনতে পারলো না। এদিকে ওদের দিকে এগিয়ে গেল, তারপর সবাইকে সালাম দিল। ড্রয়িং রুমে বসে থাকা সবাই সালামের উত্তর দিল। তারপর ওর মামি শাশুড়ি একটু ঠাট্টার সরে বলল, কি ব্যাপার, নতুন বউ কি আমাদের সারাদিন না খাইয়ে মারার প্ল্যান করেছো নাকি? ইথিকাও মুচকে হেসে একটু রসিকতা করে বলল, শাশুড়িরা যদি না খাইয়ে দিন কাটাতে পারে তাহলে না খেতে দিলে ক্ষতি কিসের? ইথিকার কথা শুনে ওর মাসি শাশুড়ি ওর দাদি শাশুড়ির উদ্দেশ্যে বলল, মামিমা, আপনার নাত বউ তো দেখি ভারী চালাক আছে। হ্যাঁ, চালাকি তো হয়তো হইব, চালাক না হইলে সংসার চালাইব কেমনে? তারপর তিনি ওই ইথিকার কাছে গিয়ে ওর হাত ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, আয়নাত বউ, তুই আমার কাছে বস। এই বলেই তিনি খোঁড়াতে খোঁড়াতে ইথিকার হাত ধরে টেনে এনে সোফাতে তার পাশে বসালো। তিনি বয়স্ক বিধায় মাজার ব্যথা, সেই জন্যই ঠিক মতো চলাফেরা করতে পারে না। এই জন্যই তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ইথিকা সোফাতে বসে আছে আর চারদিকে আয়রাতকে খুঁজছে, কিন্তু আয়রাত ড্রয়িং রুমের কোথাও নেই।
তাহলে ও গেল কোথায়? চেনা নেই জানা নেই একা একা কোথায় গেল মেয়েটা? এধিকা মনে মনে এসব ভাবছে। তখন সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল রাহাত, গুড মর্নিং ভাবি। এধিকাও হেসে জবাব দিল, গুড মর্নিং। এধিকা রাহাতকে দেখতে পেয়ে আয়রাতের কথা জিজ্ঞেস করলো। রাহাত, জি ভাবি। তুমি আয়রাতকে দেখেছো? না, মানে সকাল থেকে আমি ওকে একবারও দেখিনি, তাই জিজ্ঞাসা করছি। তখন রান্নাঘর থেকে রাহাতের মা বাইরে বেরিয়ে আসতে আসতে শুধালো, কেন তোমাকে ফোন করেনি? এদিকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ফোন কই না তো। আর ও আমাকে ফোন করতে যাবেই বা কেন? আমি তো এখানেই আছি। তুমি আছো কিন্তু তোমার আয়রাত এইখানে নেই ভাবি। রাহাতের কণ্ঠটা কেমন নিস্তেজ শোনালো এধিকার কাছে, মুখটাও কেমন মলিন হয়ে আছে। এধিকা বিচলিত ভঙ্গিতে রাহাতকে আবার প্রশ্ন করলো, ও এখানে নেই মানে? রাতে তো এইখানেই ছিল, তাহলে গেল কোথায়? কখন আশেপাশে থাকা কয়েকজন বলল, সত্যিই তো মেয়েটাকে তো আমরা সকাল থেকে দেখিনি, ও তো এখানেই ছিল। এধিকার এবার ভয় হতে শুরু করলো। এই অচেনা জায়গায় এসেও আবার হারিয়ে গেল না তো, নাকি কারির সঙ্গে পালিয়ে গেল? না না, আমি এইসব কিভাবে, এটা হতেই পারে না। নিজের মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ল। এধিকার চিন্তিত মুখখানা দেখিয়ে তার শাশুড়ি মা বললেন, এত চিন্তা করার কিছু নেই মা, কাল রাত্রিবেলায় তোমার বড় ভাই নির্ঝর এসে ওকে নিয়ে গেছে। এধিকা যেন স্বস্তি ফিরে পেল। চিন্তায় তার প্রাণ যায় যে অবস্থা। যে এধিকা একসময় আয়রাতকে দু চোখে সহ্য করতে পারত না, সে আজ ওর জন্য চিন্তা করছে, ভাবা যায়। যান্ত্রিক এই কোলাহলপূর্ণ শহরে সূর্যের প্রকোপ রোদের উত্তাপে ব্যবসা কর্মের মধ্যেও শহরের রাজপথে হেঁটে চলছে হাজারো পরিশ্রমী মানুষ। তার মধ্যে ছুটে চলেছে বেশ কিছু হালকা সুসজ্জিত করা সাদা রঙের গাড়ি। দূর থেকেও শোনা যাচ্ছে গাড়ির ভেতরে চলতে থাকা ধুমধাম মিউজিকের শব্দ। সবাই আনন্দে থাকলেও সমস্যায় আছে কিরণ ও ফাহিমেরা দুজন। ওরা মোটেও খুশি নয় এই গাড়িতে এসে। গান চালানোটা দূরে থাক, তারা ঠিক মতো হাসতেও পারছে না নির্ঝরের ভয়ে। ওদের দেখে মনে হচ্ছে চারপাশে পুলিশ, মাঝখানে ওরা দুজন আসামি। ফাহিম নির্ঝরকে প্রথমে যেমন হাসি খুশি ভেবেছিল, নির্ঝর মোটেও তেমন নয়। সকাল থেকে কেমন যেন গম্ভীর মুখে আছে। গাড়িতে চেপে একটা ফোন এসেছিল। নির্ঝর শুধু ফোনটা রিসিভ করে বলেছিল, রেখে লাভ নেই, থাকলেই ভবিষ্যতে কাজ আরো বাড়বে, কাজ কমানোর ব্যবস্থা কর। ব্যাস এইটুকুই। ঠিক তখন থেকেই কারো সঙ্গে ঠিকঠাক কথা বলা তো দূরে থাক, মুখের একটা শব্দও শোনা যায়নি। ফাহিম খানিকক্ষণ পর পর নির্ঝরের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলছে, কি যে ভাবছে মনে মনে তা একমাত্র আল্লাহই জানে। ততক্ষণে ওদের গাড়িগুলো এসে হাজির হয়েছে বিয়ে বাড়ির বিশাল আকারের অনেক রকমের ফুল দিয়ে সুসজ্জিত গেটের সামনে। কি এলাহি ডেকোরেশন, দেখলে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বিয়ে বাড়ির আশপাশ সহ সামনেকার রাস্তায়ও ফুল ও হরেক রকমের বাল্ব দিয়ে সাজানো হয়েছে। একে একে সবাই গাড়ির ভেতর থেকে নেমে দাঁড়ালো। তারপর সবাই ভেতরে ঢুকতে লাগলো। কিন্তু নির্ঝর ও জাহিদ কিছুক্ষণ পরে যাবে বলে ওরা দুজনেই গেটের বাইরে দাঁড়িয়ে রইল। ওরা ভেতরে ঢুকতেই মনে হলো তাদের মাথার উপর পুষ্প বৃষ্টি শুরু হলো। গেটের ভেতর দুই পাশে ফুলের ডালা হাতে দাঁড়িয়ে আছে বেশ কিছু মেয়ে। তাদের পরনে ফুল হাতা হোয়াইট শার্ট, সাথে ছোট ব্ল্যাক স্কার্ট, পায়ে ব্ল্যাক হিল শু, চোখে মুখে হালকা প্রসাধনী ব্যবহার করা হয়েছে। মাথায় টান টান করে বাঁধা খোপা, কেমন একটা ওয়েস্টার্ন ভাব। নির্ঝর বাইরে থেকে ভেতরকার কিছু দৃশ্য দেখে নিচের গম্ভীর সত্তা ত্যাগ করে ফিক করে হাসলো। তারপর রাদিফকে কটাক্ষ করে জাহিদকে বলল, বুঝলি জাহিদ, আমাদের মাথা মোটা গোবর্ধন দুলাভাই বেটা বাঙালি আর ওয়েস্টার্ন কালচারের মধ্যে তফাৎটাই বোঝে না। আমারও এমনই মনে হচ্ছে, হয় বাঙালি তো বাঙালি, নয়তো ওয়েস্টার্ন। তার মধ্যে এমন করে খিচুড়ি না পাকালেই পারতো। তবে যাই হোক, অন্যের সমালোচনা করা মোটেও ঠিক নয়। তাই বলে জাহিদের পিঠে একটা থাবা মেরে বলল, লেটস গো। তারা সবাই বিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়লো। নিজের বাড়ির সবাইকে আসতে দেখে ইধিকাও স্টেজ থেকে নেমে এলো। তারপর তোর বাবার কাছে এগিয়ে এলো। তিনিও মেয়েকে বুকে টেনে নিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। তিনি বেশ খুশি হলেন মেয়েকে এমন হাসি খুশি দেখে। তারপর এধিকার চোখ পড়লো তার বাবার পেছনে দাঁড়িয়ে থাকা নির্ঝরের উপর। এধিকা ওর বাবাকে ছাড়িয়ে নির্ঝরের কাছে গেল। তারপর শুধালো, ভাইয়া তুমি কি জানো আমি তোমার উপর রাগ করেছি? তাই? তা কেন শুনি? তুমি আমাকে না জানিয়ে আয়রাতকে নিয়ে চলে গিয়েছো কেন? ওই ব্যাপার। তা আমার বোনটার রাগ ভাঙবে কি করে শুনি? অনেকদিন তোমার গান শোনা হয় না, আজকে তোমাকে একটা গান গাইতেই হবে সবার সামনে, তবেই আমার রাগ ভাঙবে। এধিকার একজন
যথেষ্ট ম্যাচিউর মেয়ে, কিন্তু আজ ওর মধ্যে কেমন একটা বাচ্চা বাচ্চা লক্ষণ প্রকাশ পেল। তারপর ওর কাছে ফাহিম এগিয়ে এসে বলল, ঠিকই তো ভাইয়া, তুমি বিদেশে যাওয়ার পর আমাদের আর কোনোদিন গান শোনা হয়নি। আজকে ওরা তো সুন্দর একটা দিনে তুমি প্লিজ একটা গান শোনাও না। নির্ঝরের চাচু ওদের মাঝে এগিয়ে এসে নির্ঝরের ঘাড়ে হাত রেখে উৎসাহিত স্বরে বলে উঠল, কেমন নির্ঝর, শুধু একটা গানই তো, গাইলে ক্ষতি কিসের? ওরা এমন করে আবদার করছে, বড় ভাই হিসেবে ওদের এই আবদারটা তোর রাখা উচিত। সবাই মিলে নির্ঝরকে একদম চেকে ধরেছে। নির্ঝর নিজেকে সবার থেকে ছাড়িয়ে শান্ত কণ্ঠে জবাব দিল, ঠিক আছে আমি গাইবো গান, তবে এখন নয়, পরে। সবে মাত্র তো এলাম। ইথিকা খুশি হয়ে বলল, ঠিক আছে ভাইয়া। তারপর ইথিকা বাড়ির সবার সঙ্গে কুশলাদি করল, কিন্তু ও কোথাও আয়রাতকে দেখতে পেল না। তারপর লিজা ও জিনিয়াকে ডেকে জিজ্ঞেস করলো, আচ্ছা আয়রাতকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? আয়রাতের কথা জিজ্ঞাসা করায় ওদের দুজনেরই মন খারাপ হলো। তারপর জিনিয়া বলল, আসলে একটু অসুস্থ, সেই জন্য আসতে পারল না। এদিকা কপাল কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে শুধালো, অসুস্থ? কি হয়েছে ওর? কালকেই তো ঠিক ছিল, আজ আবার হঠাৎ কি হলো? আসার জন্য রেডি হয়েছিল তো, কিন্তু শেষ মুহূর্তে এসে বলল